শ্রীলঙ্কাকে বাংলাদেশ ১২৪ রানে আটকে রেখেছিল প্রথমে বোলিং করে। ১২৪ রানে আটকে রেখেছিল এবং সেই রানটা টপকাতে গিয়ে বাংলাদেশের ৮টা উইকেটের পতন ঘটেছে। আপনি চিন্তা করেন, বাংলাদেশের ৮টা উইকেটের পতন ঘটেছে এবং এই যে ম্যাচটা হয়েছে, এই ম্যাচটার মধ্যে ৩টা বিষয় সবচাইতে চোখে পড়ার মতো এবং এই ৩টা বিষয় শেষ পর্যন্ত বাংলাদেশের এই বিশ্বকাপে কতটা ভালো করবে সেটা গড়ে দেবে। প্রথম বিষয়টা ধরেন বাংলাদেশের বোলিং বিভাগটা। এই বিশ্বকাপে বাংলাদেশের বোলিং বিভাগটা হচ্ছে বিশ্বের অন্যতম, যে 20টা দল এখন অংশগ্রহণ করেছে, এখানে অংশগ্রহণ করেছে, তাদের মধ্যে অন্যতম সেরা। যদি বাংলাদেশের বোলিং বিভাগটা বিশ্বকাপের সেরা বোলিং বিভাগ নাও হয়, তবু অন্যতম সেরা বোলিং বিভাগটা হচ্ছে বাংলাদেশের। তো এই বোলিং বিভাগটাকে এখন কি করতে হবে? প্রতিপক্ষ দল যারা রয়েছে তাদেরকে যদি আগে বোলিং করে তাহলে যত কম রানে সম্ভব আটকাতে হবে। এটা হচ্ছে বাংলাদেশের বোলারদের কাজ, কারণ বাংলাদেশের ব্যাটসম্যানদের ক্ষমতা নাই অত বেশি রান করার। ১২৪ রান করতে গিয়ে তাদের 8টা উইকেট শেষ। এটা থেকে কিন্তু বাংলাদেশের ব্যাটিংয়ের যে আসলে দুর্বলতাটা, এটা কিন্তু একেবারে পরিষ্কার। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে বাংলাদেশের টপ অর্ডার। টপ অর্ডারে যারা রয়েছে তানজিদ তামিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, এরা কিন্তু অধারাবাহিক। শ্রীলঙ্কার বিপক্ষে 4 জনের মধ্যে 3 জন ভালো করতে পারেননি, লিটন কুমার দাস ছাড়া। সৌম্য সরকার, তানজিদ তামিম এবং নাজমুল হোসেন শান্ত, তারা কিন্তু কেউ ভালো করতে পারেনি। এবং টপ অর্ডারের যে খারাপ করাটা, এটা কিন্তু পেছনের ব্যাটসম্যান যারা রয়েছে তাদের উপর একটা মারাত্মক চাপ ফেলে। এটা অস্বীকার করার কোনো উপায় নাই। যখন টপ অর্ডার খারাপ খেলবে তখন স্বাভাবিকভাবে চাপটা মিডল অর্ডারে এসে পড়বে এবং এই জায়গা থেকে বাংলাদেশের বের হয়ে আসতে হবে। যদি বাংলাদেশ এখান থেকে বের হয়ে আসতে না পারে বা এই জায়গাটা বাংলাদেশ কিভাবে কভার করে, এটার উপর নির্ভর করবে বাংলাদেশ টুর্নামেন্টে কত দূর যাবে। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে তৌহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদ। এই দুজনের বিষয়টা আমি আসলে অনেক আগে একটা ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশের ইনিংসের যে রান, সেটা অনেকটা নির্ভর করে তৌহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিংয়ের উপর। তৌহিদ হৃদয় শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটাতে বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান ছিলেন যিনি টি-20 স্টাইলে খেলেছেন এবং তার এই ব্যাটিংটা বাংলাদেশকে কিন্তু ম্যাচে ভালো একটা সুবিধা এনে দিয়েছে, শ্রীলঙ্কার উপর চাপ তৈরি করেছে। এই কারণে কিন্তু অন্যান্য ব্যাটসম্যান যারা রয়েছে, বিশেষ করে লিটন কুমার দাসের কথা যদি আমরা ধরি, সে কিন্তু পরিস্থিতি অনুযায়ী বা সময়ের দাবি অনুযায়ী ধীরে সুস্থে খেলতে পেরেছে। যদি তৌহিদ হৃদয়ের এই ইনিংসটা না হতো তাহলে কিন্তু এরকম ধীরে সুস্থে ইনিংস খেলা সম্ভব হতো না লিটন কুমার দাসের জন্য। আর লিটন কুমার দাস তো অন্যতম অধারাবাহিক ক্রিকেটার বাংলাদেশের স্কোয়াডে। তো তৌহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদ, মাহমুদুল্লাহ রিয়াদের কথা যদি ধরেন, তাকে সে কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটা টেনে নিয়েছে এবং শেষ পর্যন্ত ম্যাচটাকে ধরে রেখে খেলাটা শেষ করেছে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ। এই জায়গায় যদি মাহমুদুল্লাহ রিয়াদ না থাকতো, তিনি যদি আগে আউট হয়ে যেতেন, তাহলে হয়তো বাংলাদেশ নাও জিততে পারতো। তো এই যে তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, তারা কিন্তু সবসময় ভালো করবে না। তো এই জায়গাতে দায়িত্বটা নিতে হবে সাকিব আল হাসান রয়েছেন এখানে, তাকে জ্বলে উঠতে হবে। শেষ দিকে বোলার যারা রয়েছে, যারা লোয়ার অর্ডারে ব্যাটিং করেন, তাদেরকেও কিছুটা কন্ট্রিবিউট করতে হবে। যখন এই জায়গাগুলো আপনার কিছুটা হলে কভার করতে পারবে, তখনই কিন্তু বাংলাদেশের জয়ের সম্ভাবনা থাকবে বা তখনই কিন্তু জয় পাওয়াটা আসলে সম্ভব। এই যে 3টা বিষয়, এই 3টা বিষয় যদি বাংলাদেশের একসঙ্গে কাজ করে বা এই 3টা বিষয়ের উপর আমার মনে হয় বাংলাদেশের টুর্নামেন্টের গতিপথ নির্ভর করবে। আপনি কি আমার সঙ্গে একমত কিনা সেটা জানাতে পারেন কমেন্টে।